আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, বিরক্ত করবেন না, তৃণমূলকে সহযোগিতা করুন। আমরা প্রথমে ঠকি, সম্মোহিত হই, আমিও ঠকেছি, পশ্চিমবঙ্গের মানুষরাও ঠকেছেন। বিজেপি না ঢুকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ না বলতে পারে, সেই জন্য দিন জাগা, রাত জাগা, দুপুর জাগা বিভিন্ন লোকজনকে ভাড়া করেছে। কুণালবাবু বিচক্ষণ ব্যক্তি, ওনার আর ওনাদের বি টিম সিপিআইএম, যারা আরজিকর আন্দোলন থেকে কসবার আন্দোলনে যাতে বিজেপি না ঢুকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ না বলতে পারে, সেই জন্য দিন জাগা, রাত জাগা, দুপুর জাগা বিভিন্ন লোকজনকে ভাড়া করেছে, করে আটকাবার আমরা আরজিকরেও দেখে নিয়েছি, যে কারণে মানুষ সরে গেল। তো এইসব একটা বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে। এই বিচিত্র অনুষ্ঠান না একটা সময় অবধি চলে। আমরা প্রথমে ঠকি, সম্মোহিত হই, আমিও ঠকেছি, পশ্চিমবঙ্গের মানুষরাও ঠকেছেন। তো তারপর সেই অনুষ্ঠান এবার শেষ হয়ে গেছে, এবার প্যান্ডেল গোটাবার কাজ চলছে। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, বিরক্ত করবেন না, তৃণমূলকে সহযোগিতা করুন। গাড়ি রেখে দিন, অত দূরের রাস্তা, একটু মুড়ি টুড়ি দিয়ে দিন, খেতে খেতে যাবে, সহানুভূতি প্রকাশ করতে বলছি। আর না হলে পরিষ্কার নিজেদের মা, বোন, বউ কাগজে তাদের ইজ্জত লিখে তৃণমূলের পার্টি অফিসে জমা দিয়ে চলে যান। নয় বাড়িতে ঠক ঠক করবেন রাত্রিবেলা, কেউ দরজা খুলে দেখবেন তৃণমূলের নেতা হাবু, কালু, কানা, পচা এসে গেছে, দাদা রাত্রিবেলা ঘুম হচ্ছে না, আপনি একটু বাড়ির বাইরে যাবেন, আপনাকে বলতেই পারে, তার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। এই আর কি, এই দুটো পরিবেশের একটা। তো এটা আমরা জানি, 26-এর নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচবে না, তার কমপ্লিট হত্যা হয়ে যাবে তার নির্বাচন। পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় যে হিন্দু ধর্মের মানুষেরা রয়েছেন বা অন্যান্য প্রান্তিক মানুষেরা রয়েছেন, যারা অসভ্যের পক্ষে নয়, তাদের বেঁচে থাকার নির্বাচন। পশ্চিমবঙ্গে যে সোনার বাংলা কবির ভাষায় ছিল, শিল্প বাণিজ্য প্রায় 30-40% অব্দি এই পশ্চিমবঙ্গই শিল্পের থেকে রোজগার দিত, জিডিপি, দেশের জিডিপিতে তার নির্বাচন। আর আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ, কিছু মানুষ মুখ খুলেছেন, কিছু মানুষ 26-এর দিকে তাকাচ্ছেন। আমি এইটুকু অনুরোধ করব, সবাইকে দেখেছেন, কি পেয়েছেন, কি পাননি, কতটা ঠকেছেন, কতটাকে মিথ্যে বলেছে, সবটা আপনারা জানেন। ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে 20টার ওপর রাজ্যে রক্তপাত, লুট ছাড়া ভোটে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতির মানুষ তারা ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এসেছেন। এমনটা তো নয় যে পশ্চিমবঙ্গের মানুষই জ্ঞানী গুণী, আপনি আমি আর বাকিরা মূর্খ সারা ভারতবর্ষ, তা তো নয়। যদি তা না হয় তো তাহলে ভারতবর্ষের অন্য মানুষদেরও সম্মান করা উচিত। আমাদের বাড়ির শিক্ষিত ছেলে মেয়েরা তৃণমূলের তোলাবাজির জন্য, শিল্প বিরোধী হওয়ায়, চাকরি বিরোধী হওয়ায়, যে কারণে তারা চাকরি না পেয়ে ওই দূর রাজ্যে চলে যাচ্ছে বিজেপি শাসিত, বা আমাদের এখানের হতভাগ্য যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা লেবারের কাজ করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে বিজেপি শাসিত, অন্তত তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনবার জন্য এক্ষুনি হবে না, ক্ষমতায় বিজেপি চলে এলেই সঙ্গে সঙ্গে পারবে না, 2-3 বছর সময় লাগবেই, ম্যাজিক হবে না। এইটুকু আস্থা রাখতে বা পরীক্ষা নিতে, নাহলে ছুঁড়ে ফেলে দিন। এর থেকে আর কোনো খারাপ কিছু কি হতে পারে, তাই না? কিন্তু দাদা, এই যে বদলটা হওয়ার জন্য আমরা দেখেছি যে পরিমাণে ভোট লুট হয়, আর সব থেকে বেশি কাউন্টিং এর সময় অভিযোগ ওঠে যে কাউন্টিং এর মেশিনে গড়বড়, নানান রকম অভিযোগ থাকে, প্লাস এজেন্টদের তাড়িয়ে দেওয়া। এই যে সাংগঠনিক বিষয়টা, এটাকে কিভাবে, এটা না করলে কি ক্ষমতায় আসা সম্ভব ভারতীয় জনতা পার্টি? অবশ্যই সেটা হবে। এবং এই ক্ষেত্রের জায়গায় দেখুন, ভারতীয় জনতা পার্টি এই পার্টিকুলার বিষয়গুলিকে বিশ্লেষণ করে প্রমাণ সহ নির্বাচন কমিশনের হাতে পাঠিয়ে দিয়েছে, বারবার নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এমনটা নয় যে দেশের নিরপেক্ষ নির্বাচন কমিশন তারা চুপ করে বসে রয়েছে, এবং তারা কাজ করছেন বলেই ঠিক 8 থেকে 11 সিপিএম এর পতনের টাইমটায়, যখন পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান কেউই সিপিএম কে বিশ্বাস করছে না, ফেলে দেবে ঠিক করেছে, ঠিক সেই সময় তারা হাতে লেখা রেশন কার্ডকে ভোটার কার্ডের মতোই তারা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে ঢুকিয়ে ভোটার বাড়িয়ে কার্ড দিয়ে দিচ্ছি, ভোট দাও, এই পলিসিটা করেছিলেন।
সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন শুধুমাত্র ভোটার নয়, জঙ্গি ঢোকাচ্ছে, জঙ্গি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের মতো স্লিম ছিলেন না, একটু গোলু গালু টাইপের ওনার চেহারা ছিল যতটুকু। এই ভিডিওগুলো দেখতে পেয়ে যাবেন যে কেউ ইউটিউবে। তিনি তখন বলেছিলেন, অত্যন্ত দৌড়ে বেড়াতেন, সব জায়গায় পরিশ্রম করতেন তখন তিনি। সেই সময় তাকে এই বর্ডার লাইনে থেকে যেভাবে সিপিআইএম ভোটার বাড়াতে যে কাজটা আজ উনি করছেন নিজে, তখন কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের কাছে, সেই কাগজের টুকরো আজও এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। তো যাই হোক, সেম পদ্ধতি প্রণয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি কারুন না, না হিন্দুর না মুসলমানের। যেভাবে তিনি মুসলমান ধর্মকে ছোট করতে মসজিদ বা নামাজের মঞ্চে উঠে গিয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন, তাদের হিন্দু ধর্মের অপমান তো উনি করলেনই মুসলমান ভোট পেতে গিয়ে, কিন্তু মুসলমান ধর্মের একটা নিজস্ব নিয়ম আছে, পবিত্রতা আছে, কিছু দালাল ইমাম তো সেটা ভেঙে দিতে পারে না। এই জায়গাগুলোতে, এই মঞ্চগুলোতে মুসলমান ঘরের মা বোনেদেরই প্রবেশ নিষেধ তাদের ধর্মীয় অনুশাসন বা নিয়মে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে চলে যাচ্ছে, আর হিজাব টানছেন ভুরুর ওপর থেকে। তাহলে মুসলমান ধর্মেরও যে নিয়ম সেইটাকে তিনি কালিমালিপ্ত করছেন কিছু দালালদের জন্য, যারা মুসলমান ধর্মকে অসম্মান করছেন মুসলমান ধর্মের বিরাট হনু সেজে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এইখানটা এতটা ঢেকে দিয়েছেন, যে জায়গায় মেয়েরা সিঁদুর লাগায় সেইটা তিনি ভুলে গিয়ে অপারেশন সিঁদুরকেও ভুল বোঝাতে শুরু করেছেন। আমি অনেকে গালাগাল দিয়েছি, আমি রেগে যাইনি। যিনি সিঁদুর লাগাবার জায়গাটা একজন হিন্দু নারীর হিজাব দিয়ে ঢেকে দেন, তার সিঁদুরের মর্ম বুঝতে তো অসুবিধে হবেই। আমাদের সহানুভূতির চোখে ওনাকে ক্ষমা করা উচিত। আপনি বললেন ক্ষমা করার কথা, দিলীপ ঘোষও গিয়েছেন দিল্লিতে, তিনিও বোধহয় ক্ষমা করে দিয়েছেন। তিনি গতকালই বলেছেন কি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো অভিযোগ নেই। এই যে কয়লা বালি বা বিভিন্ন রকম চুরির অভিযোগ হয় বা সারদা নারদা বিভিন্ন রকম অভিযোগ উঠেছে, দিলীপ ঘোষ বাবু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো প্রমাণিত অভিযোগ নেই। দিলীপ বাবু তো কোনো মিথ্যে তথ্য বলেননি এখনো পর্যন্ত। দেখুন, সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষও জানেন পশ্চিমবঙ্গে যে বাচ্চাটির জন্মাবার কথা, হয়তো এই মাসে তৃণমূলের যা কাণ্ড ঘটছে দেখে হয়তো মাকে বলছে, মা আর কটা দিন আমায় শান্তিতে থাকতে দাও। সেই বাচ্চাও জানে যে পশ্চিমবঙ্গে যা যা ঘটনা ঘটে পুলিশ এবং ক্রিমিনালকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নেপথ্যে থেকে পুরো ঘটনা ঘটান। খুব প্রখ্যাত একজন মিউজিক ডিরেক্টর ছিলেন, খুব শ্রদ্ধেয়, যার নাম ছিল ভি বালসারা। তিনি দূর থেকে নেমেরাম করতেন, সেই অনুযায়ী বেহালা বাদক বা বাকি অন্যান্যরা যারা মিউজিক বাজান বা যিনি গান করেন, পুরো আঙ্গিকটাই তিনি তৈরি করে দিতেন। আমি তাকে অশ্রদ্ধা বা অসম্মান করব না এই নামের সঙ্গে জড়িয়ে, ঠিক তেমনই মানুষ কিন্তু দেখতে পেতেন এবং শুনতে পেতেন যারা বাজাচ্ছে এবং যারা গাইছে তাদের, ভি বালসারাকে দেখতে পেতেন না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই নেপথ্য শিল্পী, যিনি ক্রাইম গীতি, দুর্নীতি গীতি কনস্ট্যান্ট পরিচালনা করছেন, তাকে চিনতে পেরে গেছেন। কিন্তু চিনলেই তো হলো না, তার নামে আইনি অভিযোগটা থাকতে হবে। অত্যন্ত সুচতুরতার সঙ্গে কিছু পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা আইএস এবং আইপিএসদের দিয়ে তিনি নিজের অপরাধের থেকে একটা দূরত্ব তৈরি করে রেখে দিয়েছেন লিগাল। ফলত এই জায়গাটাকে যতক্ষণ না শক্ত করে ধরা যাবে ততক্ষণ পর্যন্ত তার নামে অভিযোগ দেখতে পাওয়া যাবে না। হতে পারে সম্ভবত এই কারণেই দিলীপ ঘোষের কোথাও একটা ইন্ডিকেশন তিনি হয়তো দেওয়ার চেষ্টা করছেন, বলবার চেষ্টা করছেন যে যাতে উনার নামে মামলাটা হয়। দেখুন, এর আগে তো রায় ছিলই চাকরি দুর্নীতি নিয়ে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বসাকবাবুর বেঞ্চ চাকরি দুর্নীতি নিয়ে রায় দিয়েছিলেন যে প্রয়োজনে ওএমআর সিট, এই কারসাজি, সুপার নিউমারিক পোস্ট তৈরি অনৈতিকভাবে, এইটার জন্য যে মন্ত্রিসভা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে এই দুর্নীতিটা করা হয়েছে,
তাদের প্রয়োজনে কাস্টাডিতে রেখে বিচার করা হোক বলেছিলেন। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ এবং তার মন্ত্রীদের নামে অভিযোগ একেবারে দায়ের হওয়া এবং তাদের ইনভেস্টিগেশনের জন্য চাপ দেওয়া, জেলে যাওয়া, সেই নির্দেশ তো দিয়েই দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কয়েক মাস আগে বাকি সবকটা রায়ই বহাল রাখলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভাকে জেলে যাওয়া থেকে ছাড়পত্র দিলেন। তাহলে সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখনো পর্যন্ত লিখিত কোনো কেস দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হয়, যারা একটু কড়াভাবে অনুধাবনের জায়গায় চলে গেলেই অপরাধী যেমন চিহ্ন রেখে যায়, ঠিক তেমন নিশ্চয়ই আমাদের সবার অত্যন্ত প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার যে নির্দেশনামার হ্যালো ওকে ঝেড়ে ফেলো বলে যে নির্দেশগুলো দেন, তারও নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। সেটা রাজ্য হোক, কেন্দ্র হোক, যে কোনো তদন্তকারী সংস্থা যদি এই অভিযোগের ভিত্তিতে তদন্তটা করে নিরপেক্ষভাবে, রাজ্য বা কেন্দ্র যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসতে বাধ্য। তখন হয়তো দিলীপ বাবু অন্য কথা বলবেন, যে কত দ্রুত শাস্তি হবে সেই দাবি তুলবেন হয়তো। এটা শুধুমাত্র দিলীপ বাবু বলছেন এমন ব্যাপার নয়, সত্যিই তো খুব জটিলতার জন্যই আইনি বেশ কিছু নিয়ম কানুন থাকে। আমি অভিযোগ করে দিলেই হবে না, তার একদম লিখিত প্রমাণ থাকতে হয়, না হলে সে চালাকি করে ড্যাং ড্যাং করে আদালত থেকে বেল নিয়ে বেরিয়ে যাবে, তখন বিজেপির করা যাবতীয় অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। তো তাই স্ট্র্যাটেজিক কারণেই আমার নিজের মনে হয় যে এই বিষয়ে কিভাবে এগোবো সেটা দলের উচ্চ নেতৃত্বরা তারা ভাববেন। এখানে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, আমাদের অত্যন্ত বাগ্মী মেধাবী নতুন সভাপতি সমীক ভট্টাচার্য এসছেন, তারা সবাই মিলে দেখে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী, কিন্তু আদালতের কাঠগড়াতে অপরাধের প্রমাণ মানুষ দেখলেও লিখিত প্রমাণ না দেখলে কোনো অপরাধীকে শাস্তি দেওয়া চট করে যায় না আমার দেশে। আমার মনে হয় এই অ্যাম্বিকিউটি কেটে যাবে। যার নাম নিলে দুজনের, এবং আরেকজন দিলীপ ঘোষ যার নাম আমি নিলাম, এরা তিনজনেই দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে। মানুষ জানতে চাইছে যে তিনজনের দিল্লিতে কোন খিচুড়িটা পাচ্ছে, যে খিচুড়ির সঙ্গে আরো 4টে আলু ভাজা বা বেগুন ভাজা দিলে পশ্চিমবঙ্গের মানুষ এই শান্তির খিচুড়ি খেতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ অভাবে থাকলেও অভিযোগ করে না, কিন্তু কোনো ভদ্র বাড়ির, তিনি মধ্যবিত্ত হোক, প্রান্তিক মানুষ হোক, দরিদ্র হন, উচ্চবিত্ত যেই হন, খবরের কাগজ খুলে, টিভি খুলে রোজ ক্রাইমের খবর। আর তৃণমূলের নেতারা একে মারছে, তাকে রক্তাক্ত করছে, ওকে শারীরিক নিপীড়ন করছে, ওর চাকরি, ওর ভাতা কেড়ে নিচ্ছে, পুলিশকে অপমান করছে। খবরের কাগজ খুলে আমাদের বাচ্চাগুলো শুনতে পায় পার্থ ওর পিতা খাটের নিচে বালিশ 50 কোটি। এগুলো কি ধরনের কথা? মুখ্যমন্ত্রী স্টেজে উঠে বয়াকা দিয়ে 2 অক্ষরের গালাগাল 2বার দিয়েছে। ক্লাবের ছেলেগুলো যে কথাগুলো বলতে গেলে 10 বার ভাবে, চিৎকার করে যাতে না কেউ শুনতে পায়, তিনি মাইকের সামনে বলেছেন। আমাদের কতগুলো মিডিয়া এগুলো নিয়ে খবর করেছে। আর যে মিডিয়া সত্যি কোনো খবর দেখাবে তার কাছে পুলিশ চলে যাবে, বিরোধীদের কাছে পুলিশ চলে যাবে। আমাদের আড্ডাও যে মানুষেরা শুনছেন তারা আপনার আমার থেকে অনেক বেশি সাহসী এবং প্রতিবাদী, কিন্তু তাদের পরিবার পরিজনের কথা হয়তো মাথায় রেখে তারা কোনো একটা ঘটনার প্রমাদ গুনছেন। তারাও তো ফেসবুকে লিখতে পারেন না, আমার রাজ্যের মন্ত্রী চোর, আমার খারাপ লাগে, আমার এলাকার কাউন্সিলর রাস্তার পাথর খেয়ে নিয়েছে বলে সাইকেল নিয়ে যেতে গিয়ে আমি পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেছে, লিখতে পারেন না। যিনি সত্যি কথা লিখবেন, চায়ের দোকান, বাস, ট্রেন সব জায়গায় খোচড়া দালাল ফিট করে রেখে দিয়েছে যারা সিন্ডিকেটের থেকে টাকা কামায়। যদি কোনো নিরপেক্ষ মানুষ, রাজনৈতিক জায়গা ছেড়ে দিন, লেখেন তার নামে, নিরপেক্ষ সাংবাদিকদের নামে তার নামে গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস পুলিশ দেয় না। এবং বিশ্বাস করুন, এই পুলিশকে বাড়ি ফিরে তার মেয়ে, বৃদ্ধ বাবা মা, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মাথা নামাতে হয়। যখন সে খাঁকি বা সাদা পোশাকটা খুলে ফেলে, তখন এই ডিএ না বাড়া
পুলিশের ফুটো গেঞ্জিটার দিকে তাকিয়ে নিজেই নিজের আয়নার দিকে তাকিয়ে ভাবে যে হাত দিয়ে আমি চোরদের স্যালুট করি, একটা সময় আসবে 26-এ যেদিন এই হাতটা দিয়েই যাদের স্যালুট ঠুকি কোমরে দড়ি পরিয়ে হিড় হিড় করে টানতে টানতে জেলে ঢোকাবো। তারাও এটা চাইছেন। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছেন জিহাদি শক্তির কাছে, মোথাবাড়িতে রক্তাক্ত হয়েছেন। তারা যে শিক্ষকদের সম্মান করেন, এই পুলিশের পরিবার পুলিশরা, তারা সেই শিক্ষকদের পিটিয়েছেন। একা হিন্দুরা পেটানি খায়নি। যদি হিন্দু বাড়ির শান্তনু যদি মার খেয়ে থাকে, তার চাকরি চুরি হয়েছে, চোরেরা তাকে পুলিশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে থাকে, তাহলে পা ভেঙেছে আমার মুসলমান বাড়ির ভাই ওই শিক্ষিত ছেলে শরীফুলের। আমার যদি হিন্দু বাড়ির বোন সাবিত্রীর চুলের মুঠি ধরে পুলিশ মেরে থাকে, তো তাহলে আমার মুসলমান বাড়ির ওই শিক্ষিত মেয়েটা সাবিত্রীর বদলে যে সাবিনা এসেছে, তারও আঁচল ধরে ওন্না ধরে টেনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়ে কাঁপতে থাকা পুলিশ। তারা চায়নি এটা করতে, তারাও রেডি রয়েছেন। যেমন আমাদের অনেক দর্শক, তারাও রেডি রয়েছেন। ঘুম থেকে উঠে আমি খবরগুলো দেখব কেন? আবার বলছি যে রাজনৈতিক দলের ক্ষেত্রে ওপেন প্ল্যাটফর্ম, দু একটা ভালো লোক ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে তো কোনো দলে কাউকে জয়েন করানো হয় না। আমার দলেও থাকতে পারে দু একটা খারাপ লোক, যারা কথা শুনছেন তারাও যে রাজনৈতিক দল করেন বা করতেন বা করতে পারেন, তাদের দলেও দু একজন থাকতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দলেই থাকতে পারে। কিন্তু কেবল শুধুমাত্র খারাপ লোকেরাই নেতামন্ত্রী হবে এবং দলের কাণ্ডারি হবে, সেরকম একটাই দল তৃণমূল, যা ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যার মিল খুঁজে পাওয়া যায় না, পৃথিবীতেও নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতবর্ষে একটা করে নীতি থাকে, শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, একটা করে নীতি থাকে, যে আমাদের রাজনৈতিক দল এইভাবে শিক্ষানীতি নিয়ে আসবে। ক্ষুদিরাম বোস নিয়ে কদিন আগে কেঁদে চোখের জল ভাসাচ্ছিল, নিজের এই পাঠ্যপুস্তকে সন্ত্রাসবাদী লিখে দিয়েছে। এরা কারা? এদের কি রাখতে চায় পশ্চিমবঙ্গের কোন সুস্থ মানুষ? তৃণমূলকে দেখছে না যে শুধু হিন্দুদের নয়, কালীগঞ্জে আমি নির্বাচনী প্রচারে গিয়েছিলাম, সেখানে তৃণমূল আনন্দে এমন বোম ছোড়ে যেটা মানুষ মারার, এবং মুসলমানের ছোঁড়া বোমে মুসলমান মারা যায়। তামান্না খাতুন, একটা ফুটফুটে বাচ্চা, কে বলেছে শুধু হাঁসখালির হিন্দু বোনটা আমার বোন? কে বলেছে যে আমার আরজি করের অভয়া বা তিলোত্তম আমার বোন? কে বলেছে যে এই কসবায় নির্যাতিতা বাকি প্রত্যেকটা জায়গায় যাদের লাশ পড়ে থাকে তারা হিন্দু হলে আমার বোন, আমার মুসলমান মেয়েটা আমার বোন নয়? কে বলেছে? ডেফিনেটলি আমরা হিন্দুত্বের কথা বলবো। আমি আমার ধর্মের লালন পালন মানে, কে বলেছে যে আমি অন্য ধর্মকে অসম্মান করছি? সেকুলার মানে সব থেকে সোজা কথাই হচ্ছে স্বধর্ম তাকে সম্মান, অন্য ধর্মের প্রতি ভালোবাসা, এটাই তো সেকুলারিজম। সিপিএম গলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলের বি টিম। ঈশ্বর ওদের শান্তি দিন, নো ভোট টু মমতা করে যেভাবে যাদবপুর থেকে মাধবপুর, রাত জায়গা থেকে দিন ছোটা, এই নকশাল এবং বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করছে, তাতে সময় নষ্ট হচ্ছে ওনাদের। হয়তো ওটা ভালোবাসেন তাই ওনারা করছেন। তো যাই হোক, সবাইকে তো দেখো ঘেরাটোপ দিয়ে নিয়ে আসা যায় না, কিন্তু ধারাবাহিকভাবে খারাপ কাজ এবং একটা সরকার দুর্নীতিকে প্রমোট করে, এটা কোথাও দেখতে পাওয়া যায়নি। কোনো কোনো দলে কিছু ভুল থাকতে পারে, আর ভুল একবার দুবার হয়, যখন বারবার হয় তখন সেটা ওয়েল প্ল্যান্ড, পরিকল্পিত অন্যায়। এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষ পছন্দ করেন। যেভাবে রোহিঙ্গার বাংলাদেশিদের ঢুকিয়ে গুলশান কলোনি কসবায় বানিয়ে দেওয়া হয়েছে, রাজারহাট, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর দক্ষিণ সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে বিদেশি জঙ্গিরা ধরা পড়েছে বোম বারুদ পিস্তল নিয়ে, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে যাচ্ছে। সিপিএম জঙ্গি ঢোকাতে, এটা কি সিপিএম এর ভোটার বুঝতে পারছেন না যে এরা যখন বোম মারবে, নাশকতার কাজ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি মেনে নিয়েই বলছি, তখন সে বোম মারবার সময় জিজ্ঞেস করবে, আরে তুমি তৃণমূল না, তুমি আমার ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছিলে, যা তোমায় মেরে দিলাম, এ মা তোমার বাচ্চাটার হাত পুড়ে গেছে, দেখো এমন বোম মেরেছে। এটা কি ভাবছেন না যারা তৃণমূলের ভোটার? তারাও ভাবছেন। পশ্চিমবঙ্গের বদলটা দরকার।
অন্যায়ের থেকে, গণতন্ত্র হত্যার থেকে। অবশ্যই আমি একজন হিন্দু, আমি আমার ধর্মকে ভালোবাসি, আমি আমার সম্প্রদায়কে ভালোবাসি। যদি হিন্দু কোনো সম্প্রদায় নয়, জানতে হবে সম্প্রদায় কোনগুলো। কেউ কেউ কোনো জনগোষ্ঠীর ধর্মীয় আচরণ দিয়ে সেটা যখন প্রবর্তকেরা কেউ হন, তখন সেটাকে সম্প্রদায় বলে অভিহিত বা অভিষিক্ত করা যেতে পারে। কিন্তু সনাতন বা হিন্দুত্ব একটা পদ্ধতি জীবন যাপনের। আমরা বসুধৈব কুটুম্বকমের কথা বলি। হ্যাঁ, আমাদের মধ্যে কি ভুলভাল দু একটা টুকরো টাকরা উড়ন্ত কিছু কথাবার্তা বলে দেওয়ার লোক নেই? আছে, দু একটা রয়েছে, মেজর নয়। আর বহু সিপিএম নেতা কমরেডের লাল পাঞ্জাবি সরালেই, বাড়ি গিয়ে খুললেই ভুঁড়ি না দোলা ভুঁড়ি আর বুকের ওপর দিয়ে 9টা না 7টা সুতোর পুঁইতে ঠিক দোলাদুলি করে। বাড়িতে লক্ষ্মী ঠাকুরও আছে সুজন বাবুর, বলেছিল কেউ একটা রেখেছে। যাই হোক, ভালো থাকবেন তারা। অসংখ্য ধন্যবাদ রুদ্রদা তোমাকে, তোমার বিজি শিডিউল থেকে এতটা সময় দেওয়ার জন্য। দর্শক, এই আমাদের আলাপচারিতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে ফের হয়তো রুদ্রদার সঙ্গে দেখা হবে, এবং অবশ্যই এই আলোচনা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।